আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ, কি খবর তোমাদের? আজকে আমি তোমাদের জন্য একটা ধামাকাদার ফাইনাল সাজেশন নিয়ে এসেছি আইসিটির জন্য। এইখানে টোটাল তোমাদের 200টিও না 185টি এমসিকিউ রয়েছে। আর এই 185টি এমসিকিউ যদি তুমি ভালো করে দেখে যাও, ইনশাআল্লাহ তুমি 25-এ 25 পাবেই পাবে। কারণ এখান থেকে তুমি 100% কমন অবশ্যই পাবে। কারণ এখানে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে সবই বিগত বছরের বোর্ড অ্যানালাইসিস করে এবং বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে করেই এই ফাইলটি তৈরি করা হয়েছে। সো অবশ্যই আজকের যে ভিডিওটি এটা একটুও মিস করবে না, মিস করলেই কিন্তু তোমারই ক্ষতি। সো যদি 25-এ 25 পেতে চাও ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা অধ্যায় 2 থেকে শুরু করি। অধ্যায় 2 এর নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এর প্রথম প্রশ্ন কি রয়েছে? কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হবে? আর এই জন্য আমাদের ব্যবহার করতে হবে র্যাম। আমি প্রথমে ও প্রশ্ন বলছি আর এরপরে তোমরা উত্তরটা গেস করার চেষ্টা করবে যে উত্তর কোনটা হবে। আর মিলিয়ে দেখবে 185তে তোমরা টোটাল কত পেয়েছো। কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে? সাধারণত র্যাম নষ্ট হলেই বিপ সাউন্ড দেয়। আর দেখেছো এই প্রশ্নটা কতবার বোর্ডে এসেছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে রয়েছে যে কম্পিউটারের মাদারবোর্ডের সংযুক্ত ব্যাটারিকে কি বলা হয়? এটা কিন্তু সিলেট বোর্ড 25-এ চলে এসেছিল। এটা হচ্ছে CMOS। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলো তো? এখানে 3টি অপশন রয়েছে, ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ফরম্যাট এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এখান থেকে কোন অপশনটা হবে বলো তো? এখান থেকে হবে বি 1 আর 3। কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থেকে যায়? কোথায় থেকে যায় বলো তো? এটা থাকে হচ্ছে রেজিস্ট্রিতে। পরের প্রশ্ন, ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হয়? চাপতে হয় F3 অর্থাৎ অপশন সি। পরের প্রশ্ন, জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে? কোন ফাইলে লেখা থাকে বলো তো? লেখা থাকে হচ্ছে রিডমি ফাইলে। পরের প্রশ্নে চলে যাই। কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও চালু করতে সাহায্য করে? এর উত্তর হচ্ছে অপশন এ, অপারেটিং সিস্টেম। কম্পিউটারে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় রাখা হয় কোথায় বলো তো? এখানেও এটা বহুপদী রয়েছে, কি কি? সিডি রমে হার্ড ডিস্কে। আর এর উত্তর হচ্ছে বি 1 আর 3। পরের প্রশ্ন, সিডি এর পূর্ণরূপ কি? সিডি এর পূর্ণরূপ কি বলতো? এটা একদম ইজি। সিডি এর ফুল ফর্ম হচ্ছে কি? কম্প্যাক্ট ডিস্ক। পরে CMOS এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে গতে যে রয়েছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। পরে রয়েছে কি? বায়োস এর পূর্ণরূপ কি? এই টাইপের যে পূর্ণরূপ আছে যেমন সিডি, বায়োস, CMOS, এই পূর্ণরূপগুলো অবশ্যই পড়বে। বায়োসের পূর্ণরূপ কি? বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পরের প্রশ্নে চলে যাই। ফাইন্ড নেক্সট এইটার শর্টকাট কি কোনটি হবে বলতো? F3 অর্থাৎ অপশন ঘ। তারপরের প্রশ্ন রয়েছে 14, ফাইন্ড এর শর্টকাট কোনটি? ফাইন্ড এর শর্টকাট কি যদি আমরা বলি, এটা হচ্ছে কি? Ctrl+F। এরপরে লেখা পেস্ট করার শর্টকাট কোনটি? এটা তো অনেক ইজি, Ctrl+V। পরের প্রশ্ন রয়েছে কম্পিউটারের ধীর গতি হওয়ার কারণ কি? আর এর উত্তর হচ্ছে কি হবে বলতো? রক্ষণাবেক্ষণের অভাব। পরের প্রশ্ন, কম্পিউটার বা আইসিটি ডিভাইস দ্রুত গতি রাখার উপায় কোনটি? নিয়মিত আমাদেরকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে, তাহলে কম্পিউটার ডিভাইস দ্রুত গতির থাকবে। আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কি ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে? এরা হয়েছে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে কিছুদিন ব্যবহার করতে চাই, সচল রাখতে চাই, পূর্ণ মাত্রায় কার্যকর রাখতে চাই। এটা তো একদম ইজি। এটার উত্তর কি হবে? গ এর 2 আর 3। পরের প্রশ্ন, কম্পিউটার রক্ষণাবেক্ষণে আপডেট রাখতে হবে কিসের আপডেট করতে হবে আমাদের? অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার আর হচ্ছে কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এর উত্তর হচ্ছে 1 আর 3। পরে রয়েছে কি? তুমি কতবার তোমার কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করবে? এর উত্তর কি হবে বলতো? এর উত্তর হচ্ছে সপ্তাহে একবার আমাদের বিন্যাস করতে হবে। পরের প্রশ্ন চলে যাই। কুকিজ থাকে মানে কোথায় কুকিজ থাকে? আর এটা রয়েছে ব্রাউজারে। সাধারণত ব্রাউজারে কুকিজ থাকে। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়?
ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ জমা হয় হার্ড ডিস্কে। ইন্টারনেট ব্রাউজিং এর সময় কুকিজ অ্যান্ড টেম্পোরারি ফাইল জমা হয় কোথায় জমা হয় বলতো? ব্রাউজার র্যাম মেমোরিতে, ব্রাউজার রম মেমোরিতে আর ব্রাউজার ক্যাশ মেমোরিতে। এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে শুধু 3, অর্থাৎ খ হচ্ছে উত্তর। কোথায় কুকিজ চালু থাকলে বিশেষ সফটওয়্যার ব্যবহারকারীর কম্পিউটার ও ব্রাউজারের তথ্য অন্যত্র পাঠিয়ে দেয়? এটা কি হবে বলতো? এর উত্তর হচ্ছে ওয়েব ব্রাউজারে যদি থাকে তখন হচ্ছে ব্রাউজার তথ্য অন্য কোথাও পাঠিয়ে দেয়। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটার ধীর গতির হয়ে যায়। পরের প্রশ্ন, টেম্পোরারি ফাইল সমূহ মুছতে কি ব্যবহার করা যায়? আমরা টেম্পোরারি ফাইলগুলো মুছতে সাধারণত সফটওয়্যার ব্যবহার করে থাকি। তারপরে টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে কি ঘটে? হার্ড ডিস্কের জায়গা খালি হবে, হার্ডওয়্যারের অনেকখানি খালি জায়গা নষ্ট হবে, কম্পিউটারের গতি বেড়ে যাবে। এখান থেকে কি হতে পারে বলতো? 1 আর 3। কি কি? হার্ডওয়্যারের জায়গা খালি হবে এবং কম্পিউটারের গতি বেড়ে যাবে। পরের প্রশ্ন, বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? বিশ্বের বেশিরভাগ সিস্টেমে ব্যবহার করা হয় উইন্ডোজ, এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি? এটা সাধারণত কোন কোম্পানির তৈরি বলতো? মাইক্রোসফট হচ্ছে এই কোম্পানি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি তৈরি করেছে। অপারেটিং সিস্টেম নিয়মিত কি করতে হবে? অপারেটিং সিস্টেমকে নিয়মিত হালনাগাদ করতে হবে। পরের প্রশ্ন, ইন্টারনেট ব্যবহার করে সহজেই কোনটি আপডেট করা যায়? ইন্টারনেট ব্যবহার করে আমরা খুব সহজেই অপারেটিং সিস্টেমকে আপডেট করতে পারি। অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত সফটওয়্যার কোনটি বলতো? ডিস্ক ক্লিন আপ, ভিএলসি মিডিয়া প্লেয়ার আর রয়েছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। এটার উত্তর কি হবে বলতো? এর উত্তর হবে খ 1 আর 3। পরের প্রশ্ন রয়েছে ডিস্ক ক্লিন আপের কাজ কি? ডিস্ক ক্লিন আপের কাজ হচ্ছে কম্পিউটারের কাজের গতি বাড়ানো। ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে, কি কাজটি করে থাকে? হার্ড ডিস্কের জায়গা খালি করে, মেমোরি থেকে ভাইরাস দূর করে, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। আর এর উত্তর হচ্ছে খ 1 আর 3 হবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। আমি শুধুমাত্র প্রশ্ন আর উত্তরগুলো তোমাদেরকে বলে যাচ্ছি যেন তোমরা খুব ইজিলি একটা রিভিশন দিতে পারো এবং নিজেরা গেস করতে পারো উত্তরটা কি হবে। তারপর আমাকে অবশ্যই জানাবে যে কত পেয়েছো। পরের প্রশ্ন, ডিস্ক ডিফ্র্যাগমেন্টের ব্যবহারের ফলে কি ঘটে? আর প্রত্যেকটাই কিন্তু বোর্ডে এসেছে। ঠিক আছে, ওকে। 36-এর অপশন কি কি রয়েছে? কম্পিউটারের গতি বেড়ে যায়, হার্ড ডিস্কের জায়গা দখল করে, হার্ড ডিস্কের জায়গা খালি করে। এটার উত্তর কি হবে বলো তো? এইটারও উত্তর হবে খ 1 আর 3। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কোথায় যুক্ত থাকে? এটা সাধারণত অপারেটিং সিস্টেমে যুক্ত থাকে। পরের প্রশ্ন, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার আমরা ব্যবহার করে থাকি গতি বজায় রাখার জন্য। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় বলতো? 1 আর 3, ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করা হয়। 3 কোথায় রয়েছে? এই যে 1 আর 3। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? সাধারণত হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকবো? ডিস্ক ক্লিন আপ ব্যবহার করব। পরের প্রশ্ন, হার্ড ডিস্কে ফাইলগুলো সাজানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন রয়েছে কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন কি কি প্রয়োজন? মাঝে মাঝে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা, মাঝে মাঝে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা, মাঝে মাঝে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার করা। আর 42-এর উত্তর হচ্ছে 1 আর 3, অর্থাৎ খ। তারপরে প্রশ্ন চলে যাই, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কি কাজে ব্যবহার করা হয়? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার সাধারণত কম্পিউটার সচল ও গতিশীল করতেই ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে কি ঘটে? কি ঘটে বলতো? যন্ত্রটি ঠিকভাবে কাজ করে না, যন্ত্রটি ধীর গতির হয়ে যায়, প্রসেসর নষ্ট হয়ে যায়। 44-এর হবে 1 আর 2। প্রসেসর তো নষ্ট হয় না, স্লো হয়ে যায় এবং যন্ত্র ঠিক করে কাজ করে না। পরের প্রশ্ন, কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? কম্পিউটারে সর্বপ্রথম অপারেটিং সিস্টেমটাই ইনস্টল করতে হয়। সফটওয়্যারগুলো কাজ করে কখন? সফটওয়্যারগুলো সাধারণত কাজ করে ইনস্টল করার পরে। পরের প্রশ্ন, কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে একটু দক্ষতার প্রয়োজন হয়। নতুন করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে কি করতে হবে বলতো? হার্ড ডিস্কের ফাইলে ব্যাকআপ রাখা, সি ড্রাইভ ফরম্যাট করতে হবে, অ্যান্টিভাইরাস
চালু করতে হবে। আর এর উত্তর হচ্ছে ক 1 আর 2। আইসিটি যন্ত্রে সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় কিসের উদ্দেশ্যে? এটা সাধারণত ব্যবহারের উদ্দেশ্যেই করা হয়। পরের প্রশ্ন রয়েছে কি, কোন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে? 4টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। তো এর মাধ্যমেই হচ্ছে তোমাদের অধ্যায় 2 এর যে প্রশ্নগুলো ছিল সবগুলো শেষ। আশা করছি এর বাইরে কোনো প্রশ্নই করবে না, এখান থেকেই করবে। এবারে চলো আমরা অধ্যায় 4 এর কিছু প্রশ্ন আর উত্তর দেখে নেই। ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি? আর এটা রয়েছে ইনসার্ট, পিকচার, ডায়ালগ বক্স। এখান থেকে আমরা এভাবে যাব, ইনসার্টে যাব, বা তারপরে হচ্ছে পিকচার, তারপরে হচ্ছে ডায়ালগ বক্সে। পরের প্রশ্নে চলে যাই। নিচে একটা ওয়ার্কশিট দেওয়া আছে, এই ওয়ার্কশিট থেকে তোমাকে 2টা প্রশ্ন দিতে হবে। এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার, আয়তনের মান দেওয়া আছে। উদ্দীপকের আলোকে সেলের ঠিকানা কি হবে? এখানে এই যে সেলটা দেওয়া রয়েছে, এই সেলটার ঠিকানা কি হবে একটু চিন্তা করো তো। এই যে সেলটা, এই সেলের ঠিকানাটা কি হবে বলো তো? এটা কোন কলাম আর কোন রোতে আছে এটা আগে দেখো। এটা ডি তে রয়েছে এবং 2 তে রয়েছে, তাহলে এটা কি হবে? D2। তাহলে এটা কি হবে? C2। এটা কি হবে? B2। আর এটা কি হবে? A2। তাহলে কিভাবে সেলের ঠিকানা বের করতে হয় বুঝতে পেরেছি। কলাম আর রো বরাবর হচ্ছে আমরা হিসাবটা করব, বুঝতে পেরেছি। যেই কলাম আর যেই রোতে আছে ওই হিসাবটা করব। তাহলে এটার উত্তর কি হবে? D2। এরপরে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? মানে এইখানে যে একটা প্রশ্নবোধক দেয়া রয়েছে, এইটার সঠিক উত্তর কি হবে? দেখো সাধারণত আমরা আয়তন কিভাবে বের করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই 3টার গুণফলই হচ্ছে আয়তন হবে। এখন আমরা গুণফলটাকে কিভাবে দেখাতে পারি? অপশন ডি, প্রোডাক্ট A2 is to D2। এইটা দ্বারা হচ্ছে আমরা ওই প্রশ্নবোধকের জায়গায় মানটা বসাতে পারি। অবশ্যই এখানে ইকুয়াল যে সাইন আছে এটা দিতে হবে, তারপরে প্রোডাক্ট A2 ব্র্যাকেট গুলোও দিতে হবে। এখানে একটা জিনিস মিস করবে তো তোমার আর মানই আসবে না। এরপরে রয়েছে কি, যে ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি বলতো? Ctrl+S, সেভ। Ctrl+S দ্বারা হচ্ছে আমরা সেভ করি। এরপরে রয়েছে আমাদের এখানে আরেকটা বক্স দেওয়া রয়েছে, যেখানে আমাদের কতগুলো কলাম আর রো দিয়ে একটা টেবিল তৈরি করা রয়েছে। এখানে নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল, মানে কয়েকটা সাবজেক্টের নাম্বার দেয়া আছে যে কে কি কত পেয়েছে, আর এখানকার এভারেজ নাম্বারটা বের করতে হবে। তো ফার্স্টে বলেছে এই যে এখানে যে দেওয়া আছে, এই যে প্রশ্নবোধক সাইনটা দেওয়া আছে, এর চিহ্নিত F2 সেল, এটা কি F কলাম আর 2 হচ্ছে রোতে আছে, তাহলে F এর চিহ্নিত F2 সেলে কত হবে? এখানে আমার মান বের করতে হবে। এভারেজ মানটা আমরা কিভাবে বের করি? যতগুলো মান দেয়া থাকে তার যোগফল ভাগ যেই কয়টা সংখ্যা দেয়া আছে তা। তাহলে যদি তুমি হিসেব করো, এখানে তোমার টোটাল 3টা দেয়া আছে, তাহলে এই 3টার যোগফল হবে ভাগ হবে 3। তাহলে মান কত আসে সেটা বের করে দেখে নিও। তাহলে এই F2 সেলে কত হবে বলো তো? F2 সেলে হবে 48.33। তোমরা ওই 3টাকে যোগ করে তারপর 3 দ্বারা ভাগ করে দিবে, তাহলে মান পেয়ে যাবে। তারপরে লেখা সাজানোর ক্ষেত্রে আমরা যে এই যে ডট চিহ্নটাকে ব্যবহার করি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বুলেট। এটাকে বলা হয় কি? বুলেট। বুলেট অপশনটি কোথায় থাকে বলো তো? বুলেট অপশনটি থাকে হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে। আমরা যখন ওয়ার্ডে কাজ করতে যাব তখন আমরা দেখব যে প্যারাগ্রাফ গ্রুপে বুলেট থাকে। বুলেট সাধারণত কি ধরনের হতে পারে? বুলেট সাধারণত হয়ে থাকে ডিজাইন চিহ্ন, রোমান অক্ষর, নিউমেরিক নাম্বার, সবগুলোই। তাহলে এটা হবে কি? বুলেট সাধারণত এই সবগুলো ফরম্যাটই থাকে। তাহলে উত্তর হবে সবগুলো। পরের প্রশ্ন রয়েছে কি, সবগুলো বলতে ঘ হবে অ্যান্সার। তোমরা আবার সবগুলো দাগে দিয়ে আসবে। কোন ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? কোন ট্যাবে পাওয়া যায় বলো তো? হোম ট্যাবে সাধারণত বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়। হোম ট্যাবের হোম ট্যাবের কোন গ্রুপে পাওয়া যায়? হোম ট্যাবের পাওয়া যায় হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে। ওয়ার্ড 2007 এ নিচের কোনটি হোম ট্যাবের অন্তর্গত? মানে এখান থেকে কোনটা হোম ট্যাবে রয়েছে? বুলেট আইকনে রয়েছে। এগুলো সব কিন্তু পরীক্ষায় আসা। তারপরে রয়েছে কি, প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্গত? প্যারাগ্রাফ সাধারণত হোম ট্যাবের অন্তর্গত। বুলেটের রং নির্ধারণ করা কি যায়? অবশ্যই বুলেটের রং নির্ধারণ করা যায়। তাহলে এটার উত্তর কি হবে? যে পছন্দ মতন রং দেওয়া যায়। তালিকায় ধারাবাহিকতা রাখার জন্য চিহ্ন, বর্ণ বা সংখ্যাকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে কি? বুলেট ও নম্বর। এই যে ক রয়েছে, বুলেট ও নম্বর। পরের প্রশ্ন, ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে লেখালেখির সাজসজ্জার তালিকায় ধারাবাহিকতা রাখতে কি ব্যবহার করা হয়? সিম্বল, নাম্বার, বুলেট। কোনটা ব্যবহার করা হয় বলতো? সবগুলোই তো আমরা ব্যবহার করি। তাহলে ঘ 1 2 3 সবগুলোই হবে। পরের প্রশ্ন, বুলেটস এন্ড নাম্বার কোন মেনুতে থাকে? বুলেটস এন্ড নাম্বার থাকে হচ্ছে হোম মেনুতে। অপশন ক,
হোম মেনুতে থাকে। হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন পাওয়া যায়? ইলাস্ট্রেশন, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। কোনটাতে থাকে বলতো? থাকে হচ্ছে খ 3 অর্থাৎ প্যারাগ্রাফ গ্রুপে থাকে। ইনসার্ট ট্যাবে থাকে, ইনসার্ট ট্যাবে কি থাকে? টেবিল, পিকচার, হেডার ও ফুটার। তাহলে এটার উত্তর কি হবে? 1 2 3 সবগুলোই থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন, হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে পাওয়া যায়। পরের প্রশ্ন রয়েছে ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কি বলতো? ক্লিপ আর্ট ইলাস্ট্রেশন গ্রুপে থাকে। তারপরে ওয়ার্ড প্রসেসরে ইলাস্ট্রেশন গ্রুপের অধীনে আইকনগুলো কি কি রয়েছে? পিকচার্স, শেপস, চার্ট। কোনটা কোনটা আছে বলতো? এখানে রয়েছে 1 2 3 পিকচার্স, শেপ অ্যান্ড চার্ট সবগুলোই থাকে, তাহলে অপশন ঘ। তারপরে ইনসার্টের ইলাস্ট্রেশন গ্রুপে রয়েছে কি? ইনসার্টের ইলাস্ট্রেশন গ্রুপে কি রয়েছে? কিবোর্ডের ইনপুট করার নির্দেশ, ক্লিপ আর্ট, শেপ, এগুলো স্মার্ট আর্ট বা চার্ট। কোনটা থাকে বলতো? এর উত্তর হচ্ছে 80 এর 2 আর 3 অর্থাৎ অপশন গ। তারপরে কি রয়েছে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে ইলাস্ট্রেশনে। তারপরে কোন গ্রুপে ক্লিপ আর্ট, শেপ অর্থাৎ আকৃতি বা স্মার্ট আর্ট, চার্ট যোগ করার সুযোগ রয়েছে? সেম কোয়েশ্চেন বাট একটু ভিন্ন ধারাতে করেছে। সো এটার উত্তর কি হবে? ইলাস্ট্রেশনস উত্তর এটার। দেখো প্রত্যেকটার উত্তর কিন্তু একই, কিন্তু প্রশ্নের ধরনটা কিন্তু ভিন্ন। সো এই জন্য আমি একই উত্তরের একটু ভিন্ন ভিন্ন প্যাটার্নও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেন তোমরা ধরতে পারো বা আইডেন্টিফাই করতে পারো। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? কোন গ্রুপে ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে বলো তো? পরের প্রশ্ন রয়েছে ওয়ার্ড আর্ট ইনসার্টের সময় ডায়ালগ বক্স থেকে কোনটি ঠিক করতে হয়? সাধারণত কোনটা ঠিক করতে হয়? ফন্ট ঠিক করতে হয়। ওয়ার্ড আর্ট এটা কোন গ্রুপে থাকে? এটা থাকে হচ্ছে টেক্সট গ্রুপে। এরপরে একটি টেবিল ইনসার্ট করতে হলে কোন কাজটি করতে হবে? একটা টেবিল ইনসার্ট করতে হলে অবশ্যই আমাকে টেবিল আইকন অফ টেবিল গ্রুপ অফ ইনসার্ট ট্যাব। তারপরে রয়েছে কি? কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্গত? এখান থেকে কোনটা ইনসার্ট ট্যাবের অন্তর্গত? পেজ নম্বর। কোন ডকুমেন্টে চার্ট সংযোজনের জন্য যেতে হবে? এটা রয়েছে কি? ইনসার্ট ইলাস্ট্রেশন, এখানে আমাদের যেতে হবে। পরে রয়েছে ডকুমেন্টে যদি আমরা কোনো ছবি যোগ করতে চাই তাহলে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয়? রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয় বলতো? ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয়। একটু আগে কিন্তু আমি সেম টাইপের একটা প্রশ্ন ধরেছিলাম। ওকে, পরে ইনসার্ট টেবিল অংশে সাধারণত কয়টি কলাম ও কয়টি রো থাকে? সাধারণত মানে ডিফল্ট হিসেবে কয়টা রো আর কয়টা কলাম থাকে? আর এটার উত্তর হচ্ছে 5টা কলাম আর 2টা রো থাকে। 5টা কলাম 2টা রো। মার্জিন ঠিক করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? কি ক্লিক করি বলতো? পেজ লেআউট, এটা সিলেক্ট করে থাকি। তারপর রয়েছে ওয়ার্ড 2007 এর নিচের কোনটি পেজ লেআউট ট্যাবের অন্তর্গত? মার্জিন আইকন। প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করতে হয় কোনটির মাধ্যমে? অর্থাৎ দুইটার মধ্যে লাইন স্পেস কতটুকু থাকবে সেটা আমরা কি দ্বারা নির্ধারণ করি? ওইটা আমরা নির্ধারণ করি রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করে। তারপরের প্রশ্ন, দুইটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য কোন টুলটি ব্যবহার করা হয়? বলতো কোনটা ব্যবহার করা হয়? লাইন ব্যবধান। ওকে, ওয়ার্ড 2007 সার্ভিস আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? এটা রয়েছে পেজ লেআউটে। তারপরে লাইন স্পেসিং এই অপশনটি কোন গ্রুপে অবস্থিত? এটা রয়েছে প্যারাগ্রাফে। তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট ট্যাবের কোনটি ব্যবহার করবে? আর তুমি ব্যবহার করবে হচ্ছে হেডার, অর্থাৎ তুমি যদি শিরোনাম দিতে যাও সেই ক্ষেত্রে তুমি হেডার ব্যবহার করবে। এরপরে স্প্রেডশিট শব্দের আভিধানিক অর্থ কি? এটা কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডে এসেছিল। এটার অর্থ হচ্ছে ছড়ানো পাতা, অর্থাৎ অপশন ক। নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? এখান থেকে কোনটা স্প্রেডশিট প্রোগ্রামের আইকন বলতো? এই যে অপশন গ, এক্স আইকন। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের, স্প্রেডশিট কি বলতো? স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপরে এমএস এক্সেল হলো, এটা কি? দেখো প্রশ্ন, দেখো জাস্ট দুইটা প্রশ্ন কতটা আলাদা বাট উত্তর কিন্তু একই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে বলেছে এমএস এক্সেল আর এখানে বলেছে কি স্প্রেডশিট। সো দুইটাই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুইটাই কিন্তু একটাই, কিন্তু দুইটাকে দুই ভাবে প্রশ্নটা করা হয়েছে। সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট সফটওয়্যারের নাম কি? সর্বপ্রথম তৈরিকৃত নাম হচ্ছে ভিসিক্যাল। স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য রয়েছে? সূত্রের ব্যবহারকারী ভিত্তিক কাজ করা, ছবি সম্পাদন কাজ করা, গ্রাফ ভিত্তিক কাজ করা। আর এর উত্তর হচ্ছে 1 আর 3 অর্থাৎ অপশন খ হচ্ছে এর উত্তর।
পরে রয়েছে স্প্রেডশিট প্রোগ্রামের প্রয়োগ ক্ষেত্র, মানে কোন কোন জায়গায় স্প্রেডশিট ব্যবহার করা হয়। লাভ রিপোর্ট প্রস্তুত করা, এয়ারলাইন্স রিজার্ভেশন করা, খেলোয়াড়দের প্রদর্শিত ক্রিয়া কৌশল মূল্যায়ন করা। এই লাভ মানে আবার হচ্ছে ওই যে LOVE না, এটা হচ্ছে কোনো কিছুর যে লাভ হয় কোনো ব্যবসায়িক ক্ষেত্রে সেটার কথা বলা হয়েছে। আর এর উত্তর হচ্ছে ঘ 1 2 3। পরে চলে যাই, স্প্রেডশিট ব্যবহার করে আমরা কি করতে পারি? উপস্থাপনা করতে পারি, গুণ ভাগ কি করতে পারি বলতো? অবশ্যই গুণ আর ভাগ করতে পারি। তাহলে অপশন হবে কি গ 2 আর 3 এটা। তারপর এয়ারলাইন্স রিজার্ভেশন কোনটি ব্যবহার করা হয়? এয়ারলাইন্সের রিজার্ভেশনে একটু আগেই ধরেছি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? অবশ্যই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে হবে। পরে চলে আসলাম আমরা অধ্যায় 5 মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এখানে আমাদের কি রয়েছে? কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? আর এর উত্তর কি বলতো? ভিডিও গেমস হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? এক একটা অংশকে বলা হয় স্লাইড। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন বোতাম চাপ দিতে হবে? কিবোর্ডের কোন বোতাম চাপতে হবে বলো? F5 এটা চাপতে হবে। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে শিক্ষামূলক সফটওয়্যার, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। যেসব বিষয় নিয়ে অ্যানিমেশন তৈরি করা হচ্ছে, কি নিয়ে তৈরি করা হচ্ছে বলতো? অডিও, ভিডিও, টেক্সট ও গ্রাফিক্স। কি হবে? অবশ্যই একার দিন তিনটা নিয়েই তো তৈরি করা হচ্ছে, তাই না? পরে MS পাওয়ারপয়েন্ট 2007 প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড কি? Ctrl+M, Ctrl+N, Shift+M, Shift+N। কোনটা হবে বলতো? এখান থেকে হবে Ctrl+M। পরের প্রশ্ন, মাল্টিমিডিয়া হচ্ছে কি? মাল্টিমিডিয়া অ্যানিমেশন, চিত্র, ভিডিও। কোনটা হবে বলতো? এখান থেকে 116 এর উত্তর অবশ্যই তিনটাই, 1 2 3। পরে আরেকটা রয়েছে প্রশ্ন, মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া আসলে কি বলতো? মাল্টিমিডিয়া হচ্ছে এক ধরনের বহু মাধ্যম। পরে আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি? আমরা সাধারণত 3 মাধ্যমে মানে 3টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি। পরের প্রশ্ন হচ্ছে, মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম হচ্ছে 3টি। মাল্টিমিডিয়ার মিডিয়াগুলো কি? শব্দ, ছবি, পর্ণ। কি হবে এখান থেকে বলতো? 120 এর উত্তর হচ্ছে 1 2 3 সবগুলোই হবে। পরের প্রশ্ন রয়েছে, কোন সালে সিনেমা আবিষ্কৃত হয়? কোন সালে সিনেমা আবিষ্কৃত হয়? 1895 সালে। কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? এখান থেকে কোনটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? ভিডিও গেমস। পরে আবার আরেকটা রয়েছে, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? আর এটা রয়েছে কি? ওয়েব পেজ হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত কোনগুলো? এটা বহুপদী, সিনেমা, ভিডিও, শিক্ষামূলক সফটওয়্যার। এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে 1 2 3 সবগুলোই। অ্যানিমেশন কি? অ্যানিমেশন হচ্ছে এক ধরনের গ্রাফিক্স। গ্রাফিক্স দাগ দিয়ে দিলাম গতে, উত্তর হচ্ছে গ্রাফিক্স। অ্যানিমেশন হতে পারে কেমন ধরনের হতে পারে? চলমান, স্থির, ত্রিমাত্রিক। অ্যানিমেশন তো 3 ধরনেরই হতে পারে, তাই না? সো উত্তর হচ্ছে 1 2 3। এরপরে অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে কিসের? অডিও, ভিডিও, টেক্সট। এটারও উত্তর 1 2 3 সবগুলোর সাথে এর সম্পর্ক রয়েছে। পরের প্রশ্ন চলে যাই, মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় এইখানকার কোন কাজে? বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতি, বাজারের হিসাব করতে, ক্রিকেট খেলার রান হিসেব করতে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে। কোথায় ব্যবহার করা হয় বলতো? সাধারণত অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে ব্যবহার করা হয়। মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার তিনি যিনি ভিডিও নিয়ে কাজ করেন, অ্যানিমেশন নিয়ে কাজ করেন, গ্রাফিক্স নিয়ে কাজ করেন। এটার উত্তর কি হবে বলতো? 1 2 3। যে কিনা এই তিনটা নিয়েই কাজ করেন তাকেই বলা হয় মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার। এরপরে রয়েছে, উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা যায় কি দিয়ে? কি দ্বারা উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা যায়? কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা যায়। তারপরের প্রশ্ন চলে যায়, পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। কোন লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনের কাজটি করে থাকে কোনটি? মানে কে করে থাকে? প্রেজেন্টেশন প্রোগ্রাম হচ্ছে আকর্ষণীয় করার কাজ করে থাকে। পরের প্রশ্ন, পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরিতে কি নিতে হয়? সাধারণত স্লাইড নিতে হয়। প্রধান শিক্ষক উপস্থাপনার জন্য কোন সফটওয়্যারটি বেছে নিয়েছেন? সে বেছে নিয়েছেন MS পাওয়ার পয়েন্ট। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য শিহাব সাহেবের কোন সফটওয়্যারটি ব্যবহার
সুবিধাজনক। শিহাব সাহেব কোনটা ব্যবহার করবেন বলো তো? অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করবে। উপস্থাপনের কাজে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করব, হিসাব নিকাশের কাজে আমরা এক্সেল ব্যবহার করব, লেখালেখির কাজে আমরা ওয়ার্ড ব্যবহার করব। এই তিনটা একটু মুখস্থ করে নাও। পরে রয়েছে শিহাব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করেছেন তাতে কি করা যায়? অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করা যাবে, শব্দ ও ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রম দেখানো যাবে, স্কুলের আয় ও ব্যয়ের হিসেব করা যাবে। কোনটি সঠিক বলতো? এখান থেকে কোনটি সঠিক বলতো? 1 আর 2। আয় ব্যয়ের হিসেব তো আমরা স্প্রেডশিট দিয়ে করব, আর এখানে আমরা সাধারণত উপস্থাপন করে থাকি। ওকে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা উপস্থাপনের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি? সবচেয়ে ভালো সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট। পরের প্রশ্ন, কার্যকর ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোন সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে? কোনটার বিকল্প নাই? পাওয়ার পয়েন্ট। আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে গেলে অবশ্যই আমাদের পাওয়ার পয়েন্টের ব্যবহার জানতে হবে। প্রেজেন্টেশনের এক একটা অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়। প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? খসড়া মানে হচ্ছে আমরা রাফ করি না, তো ওইটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে হ্যান্ড আউটস। পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হবে? কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপিত হয়? এটার উত্তর হচ্ছে F5। পরে নিউ স্লাইড কমান্ডের কিবোর্ড কমান্ড কোনটি বলতো? নিউ স্লাইডের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+M। পরের প্রশ্ন চলে যাই। MS পাওয়ার পয়েন্ট 2007 এই প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার ক্ষেত্রে কিবোর্ড কমান্ড কোনটি? এটার উত্তর রয়েছে Ctrl+M। এরপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার জন্য কি কি ব্যবহার করা হয়? Ctrl+M, Ctrl+N, আর হচ্ছে কি হোম থেকে নিউ স্লাইড। আর এর উত্তর হচ্ছে অপশন খ 1 আর 3। পরের প্রশ্নে আমরা ঝটপট চলে যাই। প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড হচ্ছে F5। পরের প্রশ্ন রয়েছে স্লাইড শো অপশনটি কোন মেনুর অন্তর্গত? এটা রয়েছে ভিউ মেনুর অন্তর্গত। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ওই স্লাইডে থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের কোন বোতাম চাপ দিতে হবে? আর এর উত্তর হচ্ছে শিফট F5 বা Shift+F5, এটা আমাদেরকে চাপ দিতে হবে। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোন কি চাপতে হবে? আর এটার উত্তর হচ্ছে ESC, অপশন গ, এটা চাপতে হবে। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন: স্লাইড খোলা ও সিলেক্টেড রাখা, স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া, ডিজাইন মেনুতে যাওয়া। ওকে, এর উত্তর হচ্ছে 1 আর 3 অর্থাৎ খ। তারপরে প্রশ্ন রয়েছে 153, স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক, পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক, অ্যাপ্লাই টু অল। তো এখানে কি হবে? 153তে 1 আর 2, অপশন ক, এটা হচ্ছে উত্তর। পরে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয় বলতো? একটি স্লাইড থেকে অপর স্লাইডে যাওয়ার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করে থাকি। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্ট ব্যবহার করা হয়, এই ইফেক্টকে কি বলা হয়? এই ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। এই যে পরের প্রশ্ন চলে যাই। পাওয়ার পয়েন্টের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ব্যবহৃত ইফেক্টকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন। তারপরে প্রশ্ন হচ্ছে 156, ব্লাইন্ডস বা ফ্লাই ইন ডায়মন্ড এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে সাধারণত স্লাইড ট্রানজিশনের উদাহরণ। সো আমাদের চ্যাপ্টার 5 শেষ, এবার আসে চ্যাপ্টার 6। আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ যেই এমসিকিউ গুলো দিচ্ছি এগুলো যদি একটু ভালো করে তোমরা দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকেই কমন পাবে। পরে রয়েছে 57, নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? এখান থেকে হচ্ছে প্রোগ্রামিং ভাষা জাভা, এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কোন দুইটি সংখ্যা বুঝতে পারে? 0 আর 1, অর্থাৎ বাইনারি সংখ্যা বুঝতে পারে। 0 আর 1 এর সমন্বয়ে তৈরি কোডকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কি বাইনারি কোড। মেশিন ভাষা সব কয়টি বা মেশিন কোড কোনটা? এর উত্তর হচ্ছে সব কয়টি, মানে 0 আর 1 কে বাইনারি কোডও বলা হয়, মেশিন কোডও বলে, মেশিন ভাষাও বলে। পরের প্রশ্ন, ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে কি বলা হয়? ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল। পরের প্রশ্ন রয়েছে যে প্রোগ্রাম নির্দেশককে একটি একটি করে রূপান্তর করতে হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্টারপ্রেটার। পরের প্রশ্ন, ইন্টারপ্রেটার কি?
ইন্টারপ্রেটার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। ইন্টারপ্রেটার কিভাবে নির্দেশ রূপান্তর করে? ইন্টারপ্রেটার হচ্ছে সাধারণত একটা একটা করে নির্দেশকে রূপান্তর করে, মানে যে ধারাবাহিকভাবে একটা একটা করে নির্দেশ রূপান্তর করে থাকে। পরের প্রশ্নে চলে যাই। ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তরের সময় কোনো ভুল পেলে কি করে বলতো? ভুল নির্দেশে থেমে যায়। পাইথন কি? ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়, ডেটা সায়েন্সে ব্যবহৃত হয়, অটোমেশনে ব্যবহার করা হয়। এই 167 এর উত্তর কি হবে? 1 2 3 সবগুলোতেই হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। পাইথন ভাষায় কোড লেখার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে প্রোগ্রামে যেতে হবে। পাইথন ডাউনলোড করার জন্য কোন লিংক ব্যবহার করতে হবে? এখান থেকে আমার হচ্ছে এই যে এই লিংক ব্যবহার করতে হবে। পাইথনের ইনস্টল উইন্ডোর নিচের দিকে টিক চিহ্ন দেওয়ার জন্য কয়টি অপশন থাকবে? থাকবে হচ্ছে 2টি অপশন। কাস্টিং এর মাধ্যমে ভ্যারিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করা যায়। পাইথন প্রোগ্রামে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে কোনটি ব্যবহার করতে হয়? এখানে হচ্ছে আমরা প্রিন্ট এইটা ব্যবহার করতে হয়, অপশন খ। তারপরে এইজ হচ্ছে 30, এইজ সমান 25, এইজ সমান 15। এটাকে প্রিন্ট এইজ প্রোগ্রামটির আউটপুট কি হবে বলতো? এটার আউটপুট হবে 15। হচ্ছে নাম্বার, মানে এটা তার নাম্বার বোঝায়। 2.08 প্রিন্ট টাইপ নাম্বার লেখা। এই প্রোগ্রামটির আউটপুট কোনটা হবে বলতো? এই প্রোগ্রামের আউটপুট হবে অপশন খ, ক্লাস। তারপরে হচ্ছে ফ্লোট, যেটা ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি করে কোনটি? এই 175 এর উত্তর হচ্ছে খ, ইন্টিজার দিয়ে তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে z সমান ইন্টিজার দিয়ে 3। এর ক্ষেত্রে আউটপুট z এর মান কি হবে বলতো? এর ক্ষেত্রে মান আসবে 3, এটা আসবে। পরে রয়েছে x সমান হচ্ছে ফ্লোট 1। এর ক্ষেত্রে আউটপুট x এর মান কি হবে? এর ক্ষেত্রে মান হবে 1.0। এরপর রয়েছে var সমান ইনপুট দিয়ে প্রিন্ট তারপর টাইপ var। এই প্রোগ্রামটিতে 7 যদি ইনপুট দেয় তাহলে আউটপুট কি আসবে? এর আউটপুট আসবে ক্লাস, তারপরে হচ্ছে str, এটা। তারপরে রয়েছে নাম্বার দিয়ে 2.08 আর প্রিন্ট টাইপ। এই টাইপের যদি আউটপুট দেই সেই ক্ষেত্রে আমার যে আউটপুট আসবে সেটা হচ্ছে ক্লাস ফ্লোট। পরে ইন রেঞ্জ, এটা যদি আমি প্রোগ্রামটি রান করলে আমার আউটপুট কি আসবে? এটা যদি আমি রান করাই তাহলে আমার আউটপুট আসবে অপশন ক, 135। ইনপুট ফাংশন আসার পর প্রোগ্রামটি এক্সিকিউশন বন্ধ হলে কখন তা আবার চালু হয়? আর এটা হচ্ছে আবার চালু হয় ব্যবহারকারীর কিছু ইনপুট দিলে। পরের প্রশ্ন, পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে ইফ, এইটা ব্যবহার করা হয়ে থাকে। ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত কোথায় লেখা হয়? এটা সাধারণত ইফ পরবর্তী, অর্থাৎ অপশন ক, এখানে লেখা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, ইনিশিয়ালাইজেশন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে লুপের শুরু। পরের প্রশ্ন, ফর এর বিকল্প হিসেবে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? ফর এর বিকল্প হিসেবে আমরা while ব্যবহার করে থাকি। সো আমি তোমাদেরকে টোটাল 185টি এমসিকিউ দেখিয়ে দিয়েছি। আশা করছি এই প্রত্যেকটি এমসিকিউ যদি তুমি করে যাও তাহলে আইসিটিতে 25-এ 25 অবশ্যই পাবে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।